আমার কেন যেন মনে হয় এই আলোচনা, এই বৈঠকে যৌথ ঘোষণার মধ্যে বেশ কিছু যদি এবং কিন্তু আছে। উপদেষ্টা কি বলেছেন? বিএনপি মানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি কিন্তু স্পষ্ট করে বলছেন, উনি স্পষ্টভাবে বলছেন যে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজন করার জন্য উনি একটা প্রস্তাব দিয়েছেন। ডিসেম্বরে করলে ওটা রমজানের আগেই হয়, কোনো সমস্যা নেই, উনি একটা প্রস্তাব দিয়েছেন। প্রধান উপদেষ্টা কি জবাব দিয়েছেন? তিনি বলছেন যে উনি প্রথমে বলছেন যে আমি এপ্রিলে একটা ডেট ঘোষণা করছি। তারপরে উনি বলছেন, কথাগুলি খেয়াল করেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরুর হওয়ার এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে। এখানে কিন্তু দুটো কথা, এখানে কিন্তু কোনো স্পষ্ট কিছুই নাই। একটা হলো সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে, কে সম্পন্ন করবে? তারেক রহমান করবে, আপনি করবেন, রিপন ভাই করবেন, আমি করব, ডক্টর ইউনূস করবেন। ডক্টর ইউনূস যদি সব কিছু প্রস্তুতি সম্পন্ন করতে পারেন তাহলে ওই সময়ে করা যেতে পারে, তাও শিওর না। মানে সব প্রস্তুতি সম্পন্ন করলো, করার পর আপনি বলবেন যে আপনি তো বলছেন সম্পন্ন হয়েছে, আপনি করেন। উনি বলছেন না, আমি তো বই নিয়ে আমি করবো, আমার প্রস্তুতি শেষ। আমি বলছি যে করা যেতে পারে, নাও করা যেতে পারে, করা যেতে পারে। আচ্ছা, তারপর উনি বলছেন সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। মানে ভাষাটা সাধারণ মানুষের ভাষা নয়, এই ভাষা পরতে পরতে চাতুর্য আছে, পরতে পরতে চাতুর্য আছে। কেন? ওনারা কি জানেন না যে এই জিনিসটা সারা দেশের মানুষ আগ্রহ নিয়ে বসে আছে? ভাই সরাসরি বলেন না, কোনো ঝেড়ে কাশেন, ঝেড়ে কাশে নাই তারা, নানা রকম ইফ বাট, মানে যদি কিন্তু, এগুলি অনেক কিছু বইলে একটা কথা বলছে, মানে থাপ থুপ দেওয়া, বুঝ দেওয়া আর কি। শুনেন, বিএনপির জন্য এগুলি কিছু যায় আসে না। বিএনপি জানে তাদের কি হবে, নির্বাচন হলে কি হবে। তুমি আজকেও নির্বাচন দিবা, কালকে হলেও দিবা, পরশু হলেও দিবা, তুমি তো অনন্তকাল থাকতে পারবা না। ওই যে ঈদগার মাঠে নামাজ পড়তে গেলে কে কে কইছে 5 বছর, কেউ বলছে আজীবন, ওগুলি কোনো বেল নাই। আপনি তো আলটিমেটলি ইলেকশন দিতে হবে, পরে দিলে পরের মতো আচরণ হবে, আগে গেলে আগের মতো আচরণ হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই জন্য বিএনপির কোনো মাথা ব্যথা নাই। বিএনপি ঠিক আছে, যা বা তুমি করো করো, কিন্তু কোশ্চেনটা হলো যে ওনাদের টেন্ডেন্সিটা কি? ওনাদের যে টেন্ডেন্সি, এটা ভালো না। কথা ঝেড়ে কাশেন, বলেন সব প্রস্তুতির কি, প্রস্তুতির বিষয়ে কি উনি বলতে চাচ্ছেন? উনি বলতে চাচ্ছেন যে বিচার করবেন, উনি বলতে চাচ্ছেন যে সংস্কার করবেন। বিচার কে করবে? বিচার কার করবেন? বিচার কি আপনি শেখ হাসিনার করবেন, নাকি সারা দেশের সমস্ত দুর্বৃত্তের বিচার করবেন? কোনটা করবেন? বিচারে কি ক্রাইটেরিয়া ঠিক করছেন পর্যন্ত? বিচার কি পার্টিরও করবেন? তো এইটা যদি করতে যান, সবগুলি বিচার যদি আপনি 6 মাসের মধ্যে শেষ করতে চান, ডিসেম্বরের মধ্যে শেষ করতে চান, তাহলে তো আর দুনিয়ার বিচার সব বাদ দিতে হবে। বাংলাদেশের আদালতের কি সেরকম সক্ষমতা আছে? বাবুর সাহেবের কথা খেয়াল আছে? 2013 সালে ফাঁসির রায় হয়েছিল, ফাঁসির রায় হয়েছিল, ফাঁসি। মানে এই 12 বছরে পারছে? কি মানে পায় নাই? গভর্নমেন্টের কি আগ্রহ কোনো কমতি ছিল? এটাই বিচার প্রক্রিয়া, কমতি ছিল, তারা চায় নাই। আমি একটু ঢুকি আপনার কথার মধ্যে, বলেন, শুনি আপনি, শুনে নেই। বিষয়টা হচ্ছে যে গভর্নমেন্ট নিজেরা কনভিন্স ছিল যে যে অপরাধে, অর্থাৎ এই 21 আগস্টের গ্রেনেড হামলার সাথে বা এটার নায়ক বা ঘটনাটা সংঘটিত করেছেন বাবরের পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি, এটা গভর্নমেন্ট কনভিন্স ছিল যে বাবর এটার সাথে জড়িত ছিলেন না। কিন্তু পলিটিক্যালি ড্যামেজ করার জন্য বিএনপিকে, তৎকালীন বিএনপি গভর্নমেন্টকে, এবং যেহেতু বাবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এইখানে যাতে বিএনপি চাপের মধ্যে পড়ে, সেজন্য কি করলেন, রায়টা দিলেন ফাঁসির, কার্যকর করলেন। কেন কার্যকর করবেন? একটা মানুষের জান যাওয়া, তো তাই না? ওইটা তো মনে করেন আপনার সাকা চৌধুরীর ক্ষেত্রে তো ওই সময় নেয়নি তারা, একটা মানুষের জান যাওয়া। তো না না, সালাউদ্দিন কাদের চৌধুরী জান যায় নাই। এটা একটু আবার সালাউদ্দিন কাদের চৌধুরীর বিষয়টা আরেকটা রেটরিক, আমি আপনাকে আসছি। তো এটা হাসিনা গভর্নমেন্ট জানতো বাবর এটার মধ্যে ইনভলভ না, আব্দুল সালাম পিন্টু অফ টাঙ্গাইল ইনভলভ না, সেজন্য
ভাই যত জি। দিনের শেষে যত বড় অপরাধী হোক, তারপর একটু আর সাকাত চৌধুরীর ব্যাপারটা ডিজাইন্ড আমি যে ব্যক্তিটা আমার দীর্ঘ ব্যাখ্যা আছে, এটা এখন যাও, বলতে পারবো সে না। আলোচনা পরে সাকাত করি। চৌধুরীকে ফাঁসি দিতে হবে, এই কম্পালশন থেকে, বাইরের নির্দেশ থেকে শেখ হাসিনাকে ওটা এক্সিকিউট করতে হবে। যে নিশ্চয়ই সেটি নিয়ে অন্য আরেকদিন আলোচনা করবো। আমি সেই কথাই বলছিলাম যে এইগুলো আসলে কিন্তু একটা লং টার্মের ব্যাপার, যে কথা না, আমরা- বারবার বলা হচ্ছে জি, জি। যে আপনি এইগুলো করে তারপরে করতে পারবেন, এই শর্তগুলো রাখার তো কোনো দরকার ছিল না। আমি কিন্তু সেই কথাটাই বলছি, যখন শর্তগুলি থাকে না তখন মানে একটা সন্দেহ মানুষের মধ্যে থাকে। কিন্তু জি, দুটি বিষয় উঠে আসলো আসলে। দেখুন, সব দলীয় ঐকমত্য হওয়াটা কিন্তু জটিল ব্যাপার। অলরেডি তো আপনাদের শিরোনামই দেখলাম যে এনসিপি বলেছে যে এত দূরে যে মিটিং করার দরকার কি ছিল, এটা তো দেশেও হতে পারতো। কাজে যাই বলেন না কোনো কারো না কোনো আপত্তি থাকতেই পারে। সব দলীয় ঐকমত্য হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে হবে না, তাই না? যেমন আপনার জুলাই ঘোষণার কথা বলা হচ্ছে, সেখানেও শুনলাম যৌথ ঘোষণায় ওইখানে আর কি আমির খসরু মাহমুদ সাহেব বললেন সব দলে যদি একমত হয় তাহলে হবে, আর যদি সব দলে একমত না হয় তাহলে হবে না। কারণ সব দলকে আপনি পাবেন কিনা, একমত করতে পারবেন কিনা, এগুলো কিন্তু অনেকগুলি এখানে যদি কিন্তু এগুলো কিন্তু আছে। তারপরেও আমি মনে করি যে বৈঠক মানেই ভালো, আলোচনা মানেই ইতিবাচক একটা কিছু। আলোচনা যদি না করি, আমি যদি আপনার সঙ্গে কথাই না বলি, তাহলে আমি কি চাই, কেন চাই, সেটাই আপনি বুঝবেন কিভাবে? আপনার টাইম বুঝবো কি? একটা কথা মাথায় রাখবেন, একটা যৌথ ঘোষণা আসছে এবং সেই ঘোষণায় কি তারা বলছে, মাত্র কয়েকটা পয়েন্ট কিন্তু, যে বিএনপি ডক্টর ইউনূস বলেছে উনি কবে নির্বাচনের কথা ঘোষণা করেছেন, তারেক রহমান সাহেব বলছেন যে ওনারা কি চেয়েছেন, তারপরে তারেক রহমান সাহেব একটা প্রস্তাব দিয়েছেন যে মাঝামাঝি হলে, রমজানের আগে হলে ভালো হয়। এক সপ্তাহ আগে অন্তত। উনি বলেছেন যে কিছু শর্ত বলছে যে এইটা হইলে ওইটা হইলে তাহলে হওয়া সম্ভব। ওই আলোচনা আমি পরে আসছি। দুজনে আলোচনা হয়েছে কতক্ষণ? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা খেলে এই দুইটা কথা হয়েছে? নানা বিষয়ে আলোচনা হয়েছে। 1.5 ঘন্টা দুইটা কথা হয় না রে ভাই, অনেক কথা হয়। তো সেগুলি কিন্তু যৌথ ঘোষণায় আসে নাই, আমিও জানি না, আপনিও জানেন না। আর ভেতরে 1.5 ঘন্টা ধরে কী আলাপ হয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না। আরও অনেক প্রসঙ্গ আসবে, আসাটাই স্বাভাবিক। অনেকগুলি অনুচ্চারিত প্রশ্ন, মানে উচ্চারিত মানে আপনার উচ্চারিত কিন্তু উত্তর না পাওয়া প্রশ্নও সেখানে আলোচনা হয়েছে। যেমন আমরা কিন্তু আমি মানে প্রায়ই কিন্তু বলি তারেক রহমান সব দেশে আসে না কেন? আমি কিন্তু বলি, কেন বলি? যে আমি তো ভাই একজন সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্নটা আমি করি। আমি কিন্তু এটা আমার প্রশ্ন না, এটা কিন্তু পাবলিকের প্রশ্ন। অনেকেরই প্রশ্ন সেটি। এই প্রশ্নটা আমি উচ্চারণ করি কেবল। তো আপনি মনে করেন যে এই প্রসঙ্গ আলোচিত হয় নাই? এই প্রসঙ্গ আলোচিত হয়েছে। তারপরে ক্ষমতার হস্তান্তর কিভাবে হবে? ওই যে ইউনূস সাহেবকে দায়িত্ব নেওয়ার সময় যেরকম সবাইকে খুশি করে দায়িত্ব নিতে পারছিলেন, বিদায়ের সময় কি সবাই সমান পরিমাণ খুশি থাকবে ওনার প্রতি? থাকবে না। অলরেডি অনেকে ওনার প্রতি কিন্তু মানে নানা ধরনের ওনার ব্যাপারে সমালোচনা করছেন না? তো এই ধরেন এর মধ্যে গত কয়েক মাসে, গত 10 মাসে ডক্টর ইউনূস বিএনপি নেতৃত্বকে কয়টা ক্ষেত্রে খুশি করতে পারছে? অনেক ক্ষেত্রেই পারে নাই। বিএনপি বলেছে, বিএনপি দেখাও করতে পারে না অনেক সময়। বিএনপি দেখছে যে তারা দেখা করতে চায়, দেখা করার ওনার সময় হয় না, কিন্তু এরপর আবার নাহিদ ইসলাম যে দেখা করে আসে। এগুলো বিএনপির জন্য মানে খুব সুখকর নিশ্চয়ই ছিল না। বিএনপির 3 জন উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশনের কথা বলেছে, তাদেরকে সরাতে হবে। উনি কি করেছেন? বিএনপির সঙ্গে যতবার মিটিং হয় ওই 3টার মধ্যে যে কোনো একটাকে নিয়ে আসে। ওখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে আসছিল, লন্ডনে খলিলুর রহমানকে আমরা দেখলাম, যার পদত্যাগ চেয়েছিল। এটা হলো একটু 2 নেতার মধ্যে, একজন সরকার এবং আরেকজন পলিটিক্যাল লিডার। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তির মধ্যে বৈঠক। নিরাপত্তা উপদেষ্টার কামটা কি ভাই? আমার বুঝান তো আপনি। নিরাপত্তা উপদেষ্টার কাজটা কি? এখানে কি নিরাপত্তা বিষয়ে আলোচনা হচ্ছে? তো এইগুলি ভাই মানে অনেক মতলবী ব্যাপার স্যাপার আছে কিন্তু এগুলো। তারপরেও এত আলোচনা যাই না আমি, কারণ গেলেই আলোচনা করলেই অনেক কিছু বেরিয়ে আসবে। যত ঘাটাঘাটি কম করা যায় তত ভালো। কিন্তু তারপরেও একটা জিনিস কি জানেন, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলছে যে আমরা খুব সন্তুষ্ট। কারণ বিএনপি সন্তুষ্ট, আমরা তো ধরুন আমরা পাবলিক ভাই, সাধারণ মানুষ কি করে? একটা পলিটিক্যাল পার্টি দিয়ে মানুষ তাকায় থাকে। কিন্তু দেশে অনেকগুলো পলিটিক্যাল পার্টির অর্থটা কি?
আমি চাই যে আমি যে পার্টিকে ভালোবাসি আমার কথাগুলি যেন ওই পার্টির মুখ দিয়ে বের হয়, এটা কিন্তু আমি চাই। কারণ আমার কথা কে শুনবে? আমি তো একজন একক ব্যক্তি, পার্টি তো একটা কালেকটিভ একটা ফোর্স, তাই না? তারা আমার কথাগুলি বলবে, তখন আমি খুশি হই যে না এই পার্টিটা আমার কথাগুলি বলে। এখন পার্টি যখন কিছু বলে তখন আমরা উল্টা দিক থেকে যদি ভাবি, এটাও ভাবি যে ম্যাক্সিমাম লোকের কথাটা পার্টির মুখ দিয়ে উচ্চারিত হয়। জি, আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলছে উনি খুবই সন্তুষ্ট। আমি যদি বিএনপি সমর্থন করি তাহলে আমিও সন্তুষ্ট। বা হওয়া উচিত এই 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 উনি তো আমার বক্তব্য কথাই বলবেন, তাই না? আর দুদিন পরে যদি দেখি না সন্তুষ্ট হওয়ার মতো কোনো কারণ ঘটে নাই, তখন আমি আমির হোসেন মোহাম্মদ চৌধুরীকে বলবো আপনি সন্তুষ্ট হয়েছিলেন না বুঝিয়া, তার মানে আপনি ওটা যা ওখানে যে কথা বলার যোগ্যতা আপনার নাই, তাহলে আপনি সন্তুষ্ট হয়েছিলেন অসন্তুষ্ট কেন? আমার কাছে প্রশ্ন থাকবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি এখন নির্বাচন হয়, সেই নির্বাচন আসলে টেকসই গণতান্ত্রিক রূপের দিকে বাংলাদেশকে কতটা নিয়ে যেতে পারে? এবং ছোট্ট করে আরেকটা প্রশ্নের উত্তরও আপনার কাছে জানতে চাইবো, এনসিপির যেই মতামত সেই ব্যাপারে আপনাদের অবস্থান কি? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, এই যে প্রশ্নটা আপনি তুলেন আওয়ামী লীগকে নিয়ে, এই প্রশ্নটা তো রেলিভেন্টই না। যে দলটি নিষিদ্ধ সেই দলটির তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগই নাই। এখন আপনি বলবেন যে তাহলে নির্বাচনটাকে একতরফা না, বিষয়টা হচ্ছে দেখেন কেউ অনেকদিন পলিটিক্সটা যদি না করতে পারে সে কিন্তু রেলিভেন্সে থাকে না। আমি যদি ঠিক জার্মানের উদাহরণটাই যদি ধরি, হিটলারের নাম আমরা সবাই জানি, হিটলার তার যেটা নাৎসি পার্টি ছিল সেটাও আমরা জানি। ওই দেশে হিটলারের পতনের পরে আপনার হিটলারের নাম উচ্চারণ করাটাও গুনাহ, মানে শাস্তিযোগ্য অপরাধ, তার পার্টিও নিষিদ্ধ। তো সেখানে কি গণতন্ত্রের সংকট হয়েছে? হিটলারের পার্টি ছাড়া কি জার্মানি নির্বাচন হয় না? প্রতি নির্বাচনেই তো তার পার্টি, মানে তার পার্টি বলে আর কোনো কিছু নাই, ওটা তো অলরেডি ব্যান্ড। তো সেইখানে কোনো ইউরোপীয় কোনো দেশ কি প্রশ্ন তুলেছে, কোনো মানবাধিকার সংগঠন কি প্রশ্ন তুলেছে অ্যাডলফ হিটলারের পার্টিটা কেন নির্বাচনে অংশ নিতে পারছে না, বা তার পার্টি নির্বাচনে অংশ না নেওয়ার কারণে জার্মানের গণতন্ত্র আপনার প্রশ্নবিদ্ধ হচ্ছে? এটা তো কেউ মানে বলে না। তো সুতরাং বাংলাদেশের কনটেক্সটে যেই পার্টিটির প্রধান বাংলাদেশে এই নারকীয় হত্যাকাণ্ড গুমের মতো ঘটনা ঘটিয়েছে, শি ইজ নট লেস দেন আপনার মানে হিটলারের চক্ষু, সে তো লেডি হিটলার, তাকে নিয়ে তো আপনার তার পার্টি রাজনীতি কেমনে করে? এটা তো একটা মানে কমিটেড মানে আপনার ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ইন বাংলাদেশ। তো সুতরাং তার দল নির্বাচনে অংশ না নিলে সেটার হবে না, মানে গণতন্ত্র টেকসই হয়। আমি শুধু জার্মানের উদাহরণটা আপনাকে জানলাম। একদম। তো সুতরাং আমার মনে হয় না যে এইগুলো নিয়ে আমাদের বা এই ধরনের আলোচনা হলে হবে কি, আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের যে সমস্ত লোকজন আছে, দেখবেন ওই যে লন্ডনে একটা ছবি দেখেছেন না, আওয়ামী লীগের লোকরা ধুমায় পতিত স্বৈরাচারের মন্ত্রী টন্ত্রীর ধুমায় বিয়ের অনুষ্ঠানে গেছে, ওই হারামের টাকা লুটের টাকা তো আছে যেগুলো পাউন্ডে কনভার্ট করছে, টাকা পাচার করছে, এখন ওখানে আরামায় ফুর্তি ফার্তা করার জন্য যথেষ্ট উপযুক্ত সময় আছে। ওরা ভাবতে পারে যে এখন যদি বাংলাদেশের মিডিয়াতে, তাহলে আমাদের রেলিভেন্স নিয়ে বা আমরা না গেলে টেকসই হবে না, সাস্টেনেবল ডেমোক্রেসি হবে না, এরকম ভাবে নাকি বাংলাদেশ? তাহলে এক কাজ করতে পারি যে যা পাচার করছি আরামে আয়েসে কিছুদিন কাটাই, আমরা এই তো চলে এলুম বলে, ওই যে সেখানে বলছে না চুপ করে না কি বলে, চুপ করে না কিভাবে চলে আসবে। তো না, ওইটা মানে এই ধরনের আকাঙ্ক্ষা করার কোনো কারণ নেই। চুপ করে চলে আসলে বাংলাদেশের তার যে অপরাধের মাত্রাটি, তাকে বিচারের সম্মুখীন হতেই হবে, তিনি যেখানেই থাকুন না কেন। একদম পরিষ্কার। মাসুদ কামাল, জি, আপনার কাছে আওয়ামী লীগের প্রসঙ্গ তো আমরা শুনলাম, আমি একটু জামায়াতের প্রসঙ্গে আসতে চাই। যে বিএনপির সাথে এক ধরনের দূরত্ব কিন্তু আমরা দেখেছি যে কয়েক মাসে। এই যে নির্বাচনের প্রস্তাব দেয়া হলো এবং বৈঠক ফলপ্রসূ হয়েছে বললো, এরপর কি আসলে জামায়াতের সাথে কোনো ধরনের বিএনপির দূরত্বের সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিংবা রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি বলি আপনাকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক দূরত্ব থাকুক, এটা আমি চাই না। সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতের ভিন্নতা থাকবে, কিন্তু দূরত্ব থাকুক এটা আমি চাই না। কারণ যখন দূরত্ব হয়ে যায় না, তখন এটা দেশের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসে। ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকবেই, তারা ওইভাবে অগ্রসর হবে। এই যে মানে অনৈক্যের মধ্য দিয়ে যে ঐক্য, সেটাই দেশের জন্য প্রয়োজন। আর বিএনপির সঙ্গে জামাতের একসময় একটা ঐক্য ছিল, নির্বাচনী ঐক্য ছিল, 2001-এর নির্বাচনে আমরা দেখেছি। সেটা এখন আর সম্ভব না, সেটা এখন অনেক দূরে চলে গেছে। না, জামাতও চায় না, জামাতও চায় না, এটা আর সম্ভব না, ওটা কেউ চাচ্ছেও না। আর আরও যে বড় কথা হলো, জামাত বিএনপির সঙ্গে ঐক্য করবে কেন, অথবা বিএনপি জামাতের সঙ্গে কেন করবে? তাহলে বিরোধী দল কে? মানে একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে কোনো দেশে 1 নম্বর দল আর 2 নম্বর দল কিন্তু ঐক্য হয় না রে ভাই।
1 আর 3 হতে পারে, 2 আর 3 হতে পারে। জি। তো এখন তো দেশে যে রাজনৈতিক অবস্থা, দলের শক্তির দিকে যদি বিবেচনা করি তাহলে 1 আর 2 তো বিএনপি আর জামাত, আর তো কেউ নাই দলে দেশে, মানে নির্বাচনের ক্ষেত্রে। তো নির্বাচনী জোট এখানে হওয়ার কোনো স্কোপ আমি দেখি না। কিন্তু আমি সবসময় চাইব রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মানে নীতিগত পার্থক্য থাকা সত্ত্বেও জাতির উন্নতির লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন একটা ঐক্য থাকে, এটা আমি সবসময় চাই। আর আওয়ামী লীগের প্রসঙ্গে যদি একদম সংক্ষেপে। আওয়ামী লীগের প্রসঙ্গ হলো কি জানেন, আওয়ামী লীগ তো সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, একটা নির্বাহী আদেশে একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন নির্বাহী আদেশে সিদ্ধান্ত নেওয়ার পর এটা তারা বিচার করবে।